সম্মানিত দর্শক মণ্ডলী, তো এখন যাব ঢাকা। ঢাকা এখান থেকে প্রায় 90 কিলোমিটার হবে। তো পথে যেতে যেতে যেই জায়গাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং ঢাকা কিভাবে বাইক রাইড করতে হয় বা ঢাকার প্রবেশ পথগুলোতে কী রকম বাইকের ভিড় থাকে বা অন্যান্য গাড়ির ভিড় থাকে সেগুলো দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। দর্শক দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের এলাকার রাস্তা। তো এখান থেকে আমরা সরাসরি উঠে যাব সিএমবি রোডে। সিএমবি থেকে আমরা সরাসরি চলে যাব নরসিংদী। নরসিংদী থেকে মাধবদী হয়ে, ভুলতা হয়ে, কাশপুর হয়ে আমরা ঢাকা শহরে ঢুকবো। সেখানে দেখার বিষয়, অনেকদিন ধরে যাওয়া হয় না, যদিও আপনারা দেখেন যে প্রায় সময় ট্রেনে যাওয়া হয়। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, ট্রেনের প্রচুর পরিমাণে ভিড় হবে ঢাকা থেকে ফেরত আসতে গিয়ে, সেজন্য মোটরসাইকেলটি নিলাম। তো ওইদিকে যে ঘটনাটা ঘটে, রাস্তায় প্রচন্ড জ্যাম হয়, সেজন্য আমি উঠে পড়বো হানিফ ফ্লাইওভারে। সেখানে গিয়ে তো হানিফ ফ্লাইওভারের ঘটনা যেটা, সেটা হচ্ছে যে হানিফ ফ্লাইওভারের প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার প্রচুর জ্যাম হয়। তো সেখানেও দাঁড়িয়ে থাকতে হয়। আপনাদের অনেক আগে একটি ভিডিও দিয়েছিলাম হানিফ ফ্লাইওভারের, যদিও অনেকে দেখেন নাই। তো আজকে আশা করি আপনারা মোটামুটি আমি কিভাবে ঢাকা যাই, কিভাবে বা কোথায় গাড়ি রাখি, বা আমি কিভাবে সারাদিন মোটরসাইকেল নিয়ে আমার কাজগুলো আমি করে থাকি, সেটাই আপনাদের দেখাবো। তো আমি আসলে বাইকটা যদিও এতদিন অফিসের সামনে রাখতাম, তো রিসেন্টলি আমি জানতে পারলাম বাইতুল মোকাররমের নিচে পার্কিং আছে, সেখানে সারা দিন আপনি রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল রাখতে পারবেন মাত্র 20 টাকা দিয়ে। 20 টাকা সেখানে বড় ফ্যাক্ট না, 100 টাকা নিলেও কিছু করার ছিল না, কারণ ঢাকায় বাইক রাখাটা একটু রিস্কি। তো দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে চলে আসছি আমি সিএমবি। আপনারা জানেন নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ খুবই হার্ড একটি কলেজ, সেখানে মোটরসাইকেল নিয়ে যাওয়া যেত না। ইভেন রাস্তায় যদি মোটরসাইকেল দেখা যেত ড্রেস পরে, সেটারও ব্যবস্থা নেওয়া হতো। সেজন্য আর কি আমি আর মোটরসাইকেল নিয়ে নরসিংদী পর্যন্ত যাই নাই, এখানে জমা রেখে। সিএনজি তখন চলতো না, না চলার কারণে বাস দিয়ে যেতে হতো। তো ঘটনা হচ্ছে ওভারঅল যেটা, সেটা হচ্ছে যে রাস্তাটা খুবই পরিচিত। তো দেখতে পাচ্ছেন গ্রামের যেই রোডঘাট, সেখানেও ইতিমধ্যে ফ্লাইওভার হয়ে গেছে, রাস্তাঘাট প্রচুর উন্নত হয়েছে। যদিও এটা আওয়ামী লীগ সরকারের আমলে করা, তো আমরা সুফল এখনো ভোগ করছি। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করছে আওয়ামী লীগ সরকার, বলতেই হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সিএমবি যেই মানুষ বিক্রির বাজার, আপনারা অনেকে অনেক ভিডিওতে দেখেছেন। এখানে আসলে মানুষ বিক্রির বাজার বলা হলেও তাদেরকে আসলে বিক্রি করা হয় না, একদিনের জন্য ভাড়ায় নেওয়া হয়, কাজ করে দেয়। অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে মুনি বলা হয়, যে রোদে মুনি নেওয়া হয় এখান থেকে। তো এটা হচ্ছে আরো একটু উন্নত মানের রোড আমাদের নরসিংদীর, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে ভালোই রাস্তাঘাট, ভালোই। নরসিংদী যাওয়া পর্যন্ত তেমন খুব একটা রাস্তাঘাট নিয়ে হ্যাসেলের শিকার হতে হয় না। তবে ঢাকা সিলেট হাইওয়েটা খুব একটা ভালো না, আপনারা যারা এই রুটে রাইড করেন তারা অবশ্যই জানেন। তো সেই রুটে উঠে যাব কিছুক্ষণের মধ্যেই। আমি আছি এখন শিবপুর। আমরা মেবি 5-6 মিনিটের মধ্যে উঠে যাব ঢাকা সিলেট হাইওয়ে। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা ইতিমধ্যে চলে আসি ঢাকা সিলেট হাইওয়ে ইটাখলা মোড়ে। তো এখানে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্লাইওভার হচ্ছে ইটাখলা মোড়ে, ঢাকা থেকে সিলেটগামী। আর এদিক দিয়ে চলে গেছে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ, নেত্রকোনা। তো আসলে এই রুটটাই এখন ওই ময়মনসিংহ নেত্রকোনার মানুষ ব্যবহার করে থাকেন বেশি, কারণ হচ্ছে যে ইটাখলা মোড় থেকে যতক্ষণে ভৈরব যাবে, ঠিক ততক্ষণে এদিক দিয়ে চলে যাওয়া যায় আপনার কিশোরগঞ্জ, প্রায় কিশোরগঞ্জ কাছানো যায়। তো দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এই ইটাখলা মোড়ে এরকম জ্যাম লেগেই থাকে। এই ড্রাইভার গুলোর কোনো ইয়া নাই যে পিছনের গাড়ি সবগুলো আটকিয়ে যাত্রী নিতে হবে, না জানি পিছন থেকে কোনো গাড়ি আগে চলে যায় সে চিন্তা করে। এখন যেই গাড়িটার সাথে সে প্রতিযোগিতা করতেছে, সেই গাড়িটা হয়তো ঠিক পিছনে আছে, কিন্তু তার সাথে যে অনেকগুলো প্রাইভেট গাড়ি পিছনে আটকা পড়ে আছে, সেটা নিয়ে পাবে না। তো এরকম হয় আর কি। তো কিছু করার নাই। কাঠের গাড়ি, কাঠ হয়ে পড়ে গেলে শেষ, কাছে যেতেই ভয় লাগছে। সামনে যদিও অসংখ্য জায়গা আছে,
এই যে গাড়িটার পাশ দিয়ে যাচ্ছি, গাড়িটা যদি যেভাবে ধুল তোলে, ধুল খেয়ে যদি এক পাশে কাত হয়ে যায় তাহলে ড্রাইভারের কিন্তু কিছু করারই থাকে না। এখন অনেকে বলেন হয় কিনা, হ্যাঁ অসংখ্য হয়, আমি অসংখ্য গাড়ি দেখেছি এরকম ঝুল তুলে একেবারে পাশে পড়ে গেছে। তো এই জায়গায় যদি আমি থাকি, যে কাঠগুলো দেখছেন, হ্যাঁ ট্রাকে, আর একটা যদি উপরে পড়ে শেষ। তো সাবধান, বিশেষ করে ঢাকা সিলেট হাইওয়েতে সাবধান, প্রচুর পরিমাণে ভাঙা থাকে, আর ভাঙার মধ্যে চাকা পড়ে কিন্তু গাড়ি উল্টে যায়। বাংলাদেশের অন্যতম একটি ফ্যাক্টরি ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং কোম্পানির, যেখানে স্যামসাং মোবাইল তৈরি হয়। আপনারা দেখছেন এখানে স্যামসাং আলট্রা S20 বিজ্ঞাপন দেওয়া আছে, S24। তো এগুলো এখানে তৈরি করা হয়। তো সকাল সকাল হওয়ার কারণে রাস্তাটা ফ্রি আছে মোটামুটি। আর এখানে তৈরি হচ্ছে নরসিংদী জেলার নতুন জেলখানা, অর্থাৎ বেলানগর মোড় থেকে জেলখানাটা এখানে নিয়ে আসা হবে। দেখতে পাচ্ছেন মোটামুটি কাজ প্রায় 80% কমপ্লিট জেলখানাটার। এই যে এই পুরাটাই হবে আর কি জেলখানা, দেখতে পাচ্ছেন। তো তার ঠিক সামনেই কাদিমুল্লাহ ফার্মেসি গ্রুপ। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছি, আর সামনেই নরসিংদী বেলানগর মোড়। তো গাড়িতে তেল নাই, সেই এক কাটি নিয়ে মনহরদি থেকে চলে আসছি নরসিংদী। তো এখন আদরি ফিলিং স্টেশন থেকে তেল ভরে নিব, সেজন্য আমাকে চলে যেতে হবে রাস্তার ডান পাশে। তো ডান পাশে যাওয়ার আগে আমাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে, কারণ এখানে গাড়ি ঘোড়ার খুবই ঝামেলা আছে। তো দেখে শুনে রোড পাস হতে হবে। তো মেবি যাওয়া যাবে এখন। তো এখান থেকে এখন তেল নিয়ে নিব। 500 টাকার তেল নিলেই হবে। নেওয়া শেষ কমপ্লিট। তো আসলে এলাকায় থাকলে খোলা তেল ভরতে হয়, কিন্তু যখন কেউ দূর দূরান্তে যায় তখন ফার্ম থেকে অকটেনই ভরি, কারণ অকটেন ভরলে ইঞ্জিনটা তুলনামূলক ভালো থাকে। তো আসলে মেন রোডের যে কত সমস্যা, উল্টা পাশে যাওয়া যায় না, ওইটা করা যায় না, ওইটা করা যায় না, মনে হয় এখন আলা যাওয়া যেতে পারে। শুরু করি ইনশাল্লাহ, যা হয়। তেল ভরে নিলাম, আর কোনো ঝামেলা নাই। এখন জাস্ট টানবো আর টানবো উড়াদুরা। আসলে বাসা থেকে 1.5 ঘন্টায় যাওয়া যায় ঢাকা পল্টনে। তো যেহেতু সকাল সকাল বের হয়েছি, রিল্যাক্স, আর আপনাদের বিভিন্ন জায়গা দেখাবো এখানে রোডের আশেপাশে, সেজন্য অনেকটা সময় ব্যয় হবে। তো রিল্যাক্স আর কি, আমি এই 4-5 ঘন্টায় যেতে পারলেই হলো। যে জায়গায় 1.5 ঘন্টায় যাওয়া যায় সেই জায়গায় আমি 5 ঘন্টায় যাবো আর কি, আস্তে আস্তে ধীরে ধীরে যাব। তো সেই সাথে আপনাদের ঢাকা সিলেট হাইয়ের যে অবস্থা সেটাও দেখানোর চেষ্টা করব। তো আমরা ইতিমধ্যে চলে আসছি নরসিংদী বেলানগর মোড়ে, যেটা আপনারা মোটামুটি এই অঞ্চলের সবাই চিনেন। দেখতে পাচ্ছেন এখানেও ফ্লাইওভারের কাজ চলছে, মোটামুটি প্রায় পিলার গুলোর কাজ 90% শেষ হয়ে গেছে। তো এখানেও প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে। তো আসলে এই অঞ্চলের জ্যামগুলো ফ্লাইওভার হলেই শেষ হয়ে যাবে, যেটা আগে আমরা দেখতাম ভুলতা, এখন আর সেই জ্যামটা থাকে না, আমরা উপর দিয়ে চলাচল করতে পারি। হ্যাঁ দেখছেন কি অবস্থা, দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন জেলখানা, নরসিংদীর পুরাতন জেলখানা এটা। তো আসলে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, ঢাকা সিলেট হাইওয়ে রাস্তা খুব একটা ভালো না। তো আশা করা যায় 2-4 বছরের মধ্যে রাস্তাটা 6 লেন হয়ে যাবে, যেহেতু 6 লেনের কাজ চলছে। 6 লেনের কাজ চলে আস্তে আস্তে সবকিছু কভার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে মামলার কাজ চলছে, পুলিশ মামলা দিচ্ছে, তার মানে সামনেও গাড়ি চেকিং হচ্ছে। যদি আটকিয়ে ফেলে তো কিছু করার নাই, দেখা যাক। তবে মনে হয় না আটকাতে পারবে, কারণ আমি আসছি মাঝ লেনে, গাড়ি আটকানো হচ্ছে সাইড লেনে। তো এতটাও সহজ হবে না আমাকে আটকানো।
যদিও এখানে আবার ল্যান্টেন নাই, তারপরে অনেকটা নির্ভর করে। আপনি যদি বামে চেপে যান তাহলে পুলিশ আপনাকে আটকাবেই। আপনি যদি ডানে চেপে চেপে যেতে পারেন তাহলে আটকাতে চাইলেও আপনাকে আটকাতে পারবে না, এটাই আর কি। তো আসলে সিঙ্গেল লাইন হওয়ার কারণে এই রোডটা যে কত বড় সমস্যা সেটা বলা বাহুল্য। নরসিংদীর একমাত্র ফ্লাইওভার যেটা মাটি দিয়ে তৈরি, অবাক লাগলেও সত্য, এই ফ্লাইওভারটি মাটি দিয়ে তৈরি হলেও দেখেন জাস্ট এখানে রেল লাইন ক্রস হয়েছে। নরসিংদীতে যে রেল লাইনটা, একটা রেল লাইন ক্রস হয়েছে নরসিংদী, সেটা হচ্ছে এটা। তো দুপাশে মাটি, মাঝে একটু আন্ডারপাস রেলের জন্য। আর এই মাটিতে দেখেন সুন্দর সুন্দর খেজুর গাছ কিন্তু লাগানো আছে, অসাধারণ লাগে, যেটা বাংলাদেশে আর কোথাও আমি দেখি নাই এত সুন্দর ওভারব্রিজ। দেখেন রাস্তার দু প্রান্তে অসংখ্য খেজুর গাছ, দেখে ভালোই লাগে। তো দেখেন ফ্লাইওভারটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে, আমাদের নরসিংদী ফ্লাইওভারটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে, ঠিক এই যে সরকারি হাসপাতালের দক্ষিণ প্রান্ত, একেবারে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ যেখান থেকে শুরু হয়েছে, ঠিক তার কাছাকাছি থেকে আমাদের নরসিংদীর যে ফ্লাইওভার সেটা কিন্তু শুরু হচ্ছে। তো আসলে এখান থেকে উঠবেন একেবারে বেলানগর পাস হয়ে একেবারে নরসিংদী পাস হয়ে যাবেন, একেবারে নরসিংদী সদর থানা পাস হয়ে একেবারে শিবপুর থানাতে গিয়ে নামবেন এখান থেকে উঠে। এটাই আর কি, আমি যে জায়গা থেকে তেল নিয়েছিলাম সেই জায়গায় গিয়ে নামবো আর কি এই ফ্লাইওভারটি। তো এর নিচের যানজট পাওয়া যাবে না, দ্রুতগামীর যে যানবাহন আছে যারা সিলেট যাবেন, নরসিংদীতে বিরতি দিবেন না তাদের জন্য আর কি। তো আরেকটি আবেগের জায়গায় আমি চলে আসছি। হ্যাঁ, আবেগের জায়গা এই জন্য কারণ হচ্ছে যে এটাই আমার কলেজ, এই কলেজে আমি পড়াশোনা করেছি দীর্ঘ 2 বছর, মেবি 17-18 সেশনে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ নরসিংদী। তো এখানে দীর্ঘ 2টা বছর কাটিয়েছি। তো এখানে আসলে মনে হয় বাড়িতে চলে আসছি। তো সামনে হচ্ছে যেখানে থাকতাম হোস্টেল, আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের হোস্টেল। তো রাত বিরাত এখানে কাটাইছিলাম, দেখেন অবস্থা। তো এই সেই হোস্টেল, সেখানে যেখানে আমি থাকতাম, নরসিংদীর আব্দুল কাদের মোল্লা ছাত্রাবাস, সিটি কলেজ ছাত্রাবাস। আর এটা হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস নরসিংদী জেলার। তো এই আর কি, এদিকেই থাকতাম। দেখা যাক, একটা টান দেই, বাম লেন ধরে, চাপিয়ে দিলে সমস্যা। তো দেখতে পাচ্ছেন এই যে এই রিস্ক গুলোই থাকে এই রোড গুলোতে, লেগে গেলেই শেষ, লেগে গেলেই কি শেষ। এই যে অটো রিক্সা, ওইটা ওইটা, আসলে সরকার নামার পর এই সিএনজি অটো রিক্সা মেন রোডে উঠে গেছে, সেজন্য আর কি টানা যায় না। তো মোটামুটি চলে আসছি আমরা পুলিশ লাইন, এটা হচ্ছে পুলিশ লাইন, নরসিংদী পুলিশ লাইন, সামনে সাহেব প্রতাপ মোড়। ইতিমধ্যে আমরা চলে আসছি সাহেব প্রতাপ মোড়ে। দেখেন সামনে সুন্দর করে একটি কলা দিয়ে রাখা হয়েছে। তো এখন অনেকে বলতে পারেন এখানে কলা কেন, আপনারা অনেকেই জানেন নরসিংদী কলার জন্য বিখ্যাত, সেই জন্য এখানে কলা দেওয়া হয়েছে। যদিও এখানে আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হাতের প্রতীক, 7 মার্চের ভাষণের যে হাতের প্রতীক সেটা ছিল, সেটা ভেঙে এখানে কলা দেওয়া হয়েছে। কলা হচ্ছে নরসিংদীর বিখ্যাত একটি ফল। তো এই আর কি, তো সেই কলা কিন্তু আবার আমাদের মনহরদিতে বিখ্যাত, নরসিংদীর মধ্যে সবচেয়ে বেশি কলা ধরে আমাদের মনহরদিতে, জানিয়ে রাখলাম আমার মনহরদির কথাটি। তো আপনারা যারা নরসিংদীবাসী আছেন অবশ্যই পেজে হলে পেজটি ফলো করবেন, আর ইউটিউবে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই নরসিংদী থেকে আমি সারা দেশ ঘুরে আপনাদের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি, পাশাপাশি নরসিংদীকে তুলে ধরার চেষ্টা করি। দর্শক, চলে আসছি 5 মোড়ে। তো দেখতে পাচ্ছেন প্রতিটা মোড়ে আসলে এরকম জ্যাম হয়, তো আসলে কিছু করার নাই, এই জ্যাম জম ঠেলেই আমাদের যেতে হবে। তো এখান থেকে এই জ্যামকে ওভারকাম করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে এই ঢাকা সিলেট হাইটা আমি ছেড়ে দিব। নরসিংদীর এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর রাস্তা 5 ডাঙ্গা রোড 6 লেন, সেই রোডে ঢুকে পড়বো এখন। এই সেই নরসিংদীর এখন পর্যন্ত সবচেয়ে সেরা রোড, আপনারা দেখতে পাচ্ছেন ডাঙ্গা রোড। এরকমই হবে,
ঢাকা সিলেট হাইওয়েটা হয়ে যাওয়ার পর এরকমই ট্রেনে যেতে পারবেন আপনারাও, জ্যাম হবে না আর। নরসিংদী থেকে মাত্র 1 ঘন্টা যেতে পারবেন ঢাকা। এদিক দিয়ে খুব বেশি একটা যাওয়া যায় না, মানে মাত্র 1 থেকে 1.5 কিলো, 1 থেকে 1.5 কিলোমিটার পথ যাওয়ার পর আমাদের নেমে পড়তে হয় সরু একটি রুটে। এই যে শেষ রাস্তা, এখানেই শেষ। এখন আমরা চলে যাব এই রোড থেকে নেমে অন্য রোডে। এরকম রুট হলে খুব একটা বেশি সময় লাগতো না আমাদের ঢাকা যেতে, তো কিছু করার নাই, এই রোড দিয়ে যেতে হবে। এখন একবারে চিপা রোড, ওভারটেকিং করাও যাবে না, এরকম একটি অবস্থা। তো ওইটা সরাসরি চলে গেছে ডাঙ্গা। আপনাদের কিছুদিন আগে ডাঙ্গা জমিদার বাড়ি আমি দেখিয়েছিলাম এখানকার ঐতিহ্য, কিভাবে কাপড় তৈরি করা হয় সেগুলো কিন্তু এই রোডের মাথায়। তো এই অঞ্চলটা পুরাপুরি আর কি কাপড় লতা তৈরি করা হয়। আপনি যেখানে যাবেন সেখানেই আনাচে কানাচে দেখবেন কাপড় তৈরির মেশিন দিয়ে কাপড় তৈরি করা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন সরু একটি রোড, এই রোড দিয়ে আমাদের যেতে হবে এখান থেকে মেবি 4 থেকে 5 কিলোমিটার। তারপর আবার আমরা ঢাকা সিলেট হাইওয়েতে উঠে যাব। গাড়িগুলো প্রচুর টানে, যদিও রাস্তাটা গ্রামের ভিতরে একেবারে শুরু, তারপরে কিন্তু গাড়ি প্রচুর টানে। আমরা আবারও চলে আসলাম ঢাকা সিলেট হাইওয়েতে, সেই সরু রাস্তাটি শেষ করে এখন আমরা আবারও ঢাকা সিলেট হাইওয়ে দেখতে পাচ্ছেন। তো এই রাস্তাগুলো যদিও শুরু, তারপরেও প্রচুর। তো আসলে সিঙ্গেল লেন হওয়ার কারণে কিন্তু এই অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। তো দেখতে পাচ্ছেন নরসিংদীর ঐতিহ্যবাহী কাপড়। তো এই যে এগুলো কি বাটিক কাপড়? গেঞ্জি গেঞ্জি হচ্ছে চাদর শাড়ি এগুলা। নরসিংদীর এই অঞ্চলে রাস্তা দিয়ে গেলে দেখা যায় রাস্তার দুপ্রান্তে অসংখ্য কাপড়, সুতা ইত্যাদি লাড়া থাকে, একেবারে যেন কি লেড়ে রাখছে এরকম অবস্থা আর কি। আর নরসিংদীর শেষ অংশে সোনপাড়ার ঠিক সামনে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের কাজ চলতেছে ঢাকা সিলেট হাইওয়ে। তো এখানে ঘটনা হচ্ছে যে এখানে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন দেখতে পাচ্ছেন। তো পানামা সিটি এই রোড দিয়ে যেতে হয়, একটি উন্নত শহরে পরিণত হচ্ছে এই অঞ্চলটি। তো এখানে বিশাল একটি সড়ক করা হয়েছে প্রায় 10 লেনের মতো। তো দেখতে পাচ্ছেন আসলে এখানকার যে জিনিসটা খুবই ভালো লাগছে দেখে, যে যদিও আমাদের নরসিংদীর সীমানা, নারায়ণগঞ্জ নরসিংদীর সীমানায়, তো আসলে এখানে জিনিসটা খুবই ভালো লাগলো দেখে, যে একেবারে এই প্রান্তে তাকালেই মনে হচ্ছে যে এই যেন এক ভিন্ন রকম নতুন কোন শহরে। সামনে এই বান্টি বাজার দেখতে পাচ্ছেন, এই বান্টি বাজারের আশেপাশেই তৈরি করা হয় অসংখ্য কাপড় দেখতে পাচ্ছেন। এভাবেই কাপড় তৈরি করা হয় রাস্তার পাশে, ঘরের ছাদে কিংবা ফাঁকা মাঠে এই কাপড়গুলো নাড়াচাড়া করে রাখা হয়। তো আমরা ইতিমধ্যে চলে আসছি ভুলতা। তো ভুলতা এখানে 2টা ফ্লাইওভার আছে, অনেকদিন ধরে আসা হয় না। তো দেখতে পাচ্ছেন আমি এখন ফ্লাইওভারের উপরে উঠে পড়বো, আর পাশ দিয়ে ভুলতাগামী অর্থাৎ ভুলতাতে যে যাত্রীগুলো নামবে সেই গাড়িগুলো নিচ দিয়ে চলে যায়, এবং ডাইরেক্ট গাড়িগুলো ঢাকার যে ডাইরেক্ট গাড়ি থাকে সেইগুলো এই ফ্লাইওভার দিয়ে চলাফেরা করে। যার কারণে কিন্তু এখানে যে জ্যাম হতো আগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আটকে থাকতে হতো, সেই জ্যাম গুলো কিন্তু এখন আর নাই। দেখতে পাচ্ছেন যে খুবই ফ্রিলি আমি কিন্তু এখান দিয়ে চলে যাচ্ছি। তো আপনাদের যদি আরেকটি বিষয় দেখাই, এখানে চট্টগ্রাম থেকে বাইপাস হয়ে ঢাকায় না ঢুকে গাজীপুর দিয়ে উত্তরাঞ্চল পশ্চিম অঞ্চল যাই বলেন না কেন, রাজশাহী রংপুর এই অঞ্চলের সাথে মালামালের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছে। যেহেতু চট্টগ্রাম একটি শিল্পনগরী, সেই মাল এই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই পৌঁছে দিতে হয়, সেজন্য ব্যবহার করা হতো এই রুটটি। এখানে আগে কোনো ফ্লাইওভার ছিল না, ফ্লাইওভার না থাকার কারণে এই যে ট্রাক, এই রুটে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাক চলাচল করে। দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু একটাও অন্যান্য কোনো গাড়ি আপনি দেখতে পারবেন না, যা আসবে সবগুলো দেখবেন শুধু ট্রাক আর ট্রাক। এই ট্রাকগুলো এখানে আসতো, আবার সিলেটগামী গাড়িগুলো এদিক দিয়ে আসতো, আসার পরে এখানে একটা জ্যামের সৃষ্টি হতো, আর এই জ্যাম মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লেগে থাকতো।
তো এখানে এই যে ফ্লাইওভারটি হওয়ার পর থেকে কিন্তু এই জ্যামগুলো আর লাগতেছে না। খুবই অসাধারণ একটি ফ্লাইওভার, আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ এই ফ্লাইওভার না হলে এখনো হয়তো আমাদের নরসিংদীবাসীদের ঢাকা যেতে বাস দিয়ে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা সময় লেগে যেত। তো দেখতে পাচ্ছেন আমরা গাছিয়া পাস করে একটু সামনে আসতে না আসতেই প্রচুর পরিমাণে জ্যাম। একেবারে রাস্তা ছেড়ে কাঁচা রাস্তা দিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ রাস্তার পাশ দিয়ে। আর বাম পাশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ঢাকা সিলেট হাইওয়ের যে নির্মাণাধীন কাজ সেটি চলমান। তো আসলে কিছু করার নাই, এভাবেই যেতে হয়। এখানে আপনারা জানেন যে ঢাকা সিলেট হাইওয়ের কাজ চলছে, পাশাপাশি মিল ফ্যাক্টরির কাজ ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এখানের অবস্থা নাজেহাল। এই যে এই আর কি অবস্থা। আবার রিক্সাও আসে উল্টা, এই যে দেখেন। আর আমাদেরও যেতে হয় মানুষ হাঁটার রাস্তা দিয়ে, নিয়ম শৃঙ্খলা কিছুই নাই ভাই, কিছুই নাই। ঘটনা হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে থাকলে সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে, আর এই যে এই জায়গাগুলো দিয়ে গেলে খুব দ্রুত যাওয়া যাবে, বুঝছেন? এই আর কি। তো যাচ্ছি, এগুলো দিয়ে যাচ্ছি, কিছু তো আর করার নাই। ওই যে রাস্তা ওইদিকে, আর আমি যাচ্ছি এইদিকে। ঢাকা সিলেট মহাসড়কের জ্যামটা এখন দেখেন। এই যে জাস্ট এই ছোট্ট টুটার জন্য পিছনে শত শত গাড়ি দাঁড়িয়ে আছে। সে এখানে কি করছে, যাত্রী নামিয়ে ভাড়া নিচ্ছে। জাস্ট এইটুকুর জন্যই এখানে এই ভিড়টা লেগে আছে, বুঝছেন? তো পিছনে দেখবেন 100 200 300 গাড়ি দাঁড়ানো, সামনে কি জানি হচ্ছে, ও কি জ্যাম, রাস্তা কি ব্যস্ত। সামনে এসে দেখবেন একটা অটো অথবা রিক্সা দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছে অথবা তুলছে, ভাড়া নিচ্ছে, বাংতি নাই, বাংতি খুঁজতে গেছে, ইত্যাদি ইত্যাদি জ্যাম লেগে থাকে। তো এই যে মোটরসাইকেলের সুবিধা এটাই, অল্প জায়গা পেলেই চলে যাওয়া যায়। এই যে যাতায়াত মামাই করছে কি, রং রুটে ঢুকায় রাখছে। এই যে যাতায়াত রং রুটে ঢুকায় রাখছে বিদায় এই যে এই গাড়িটা সামনে বাড়াতে পারতেছে না। এখন রাস্তা পুরোটা খালি, ফুল রুট দখল করে রাখছে। রং রং সাইডে এসে সিলেটগামী যে গাড়িগুলো আছে সেগুলো, আর এই দিক দিয়ে রাস্তা পুরো ফাঁকা। অথচ সেই দিকে শত শত গাড়ি দাঁড়িয়ে আছে জাস্ট সামনে যাওয়ার জন্য। দেখেন অবস্থা, একটা গাড়ি এই পাশে চলে আসছে, রাস্তা বন্ধ, পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে শত শত। দীর্ঘ জ্যাম ঠেলে কাশপুর চলে আসছি। তো চোখে প্রচুর ঘুম, দুদিন ধরে ঘুম নেই। তো এখন চা খাবো, চা খেয়ে এখানে চোখে মুখে পানি দিয়ে একেবারে টান দিব, একেবারে চলে যাব পল্টনে হানি ফ্লাইওভার দিয়ে। তো সেজন্য একটু রিল্যাক্সের দরকার, কারণ ঢাকা ঢুকতেই গাড়ি দেখবেন এই পাশ দিয়ে চাপছে ওই পাশ দিয়ে চাপছে, একটু ঘুম ধরে গেলেই কিন্তু সমস্যা হবে। তাই আমি এখানে একটু রিল্যাক্স হয়ে তারপর ঢাকার ভিতরে ঢুকবো। তো দর্শক, এখন অবস্থান করছি কাশপুর, দেখতেই পাচ্ছেন আসলে কি পরিমাণ ঝামেলা। রোডঘাটের যেখানে যাই সেখানেই জ্যাম, কিছুই করার নাই। কিছুক্ষণের মধ্যে উঠে পড়বো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, তারপর তো ঢাকাই, কি বলবো, কিছু তো বলার নাই। কারণ হচ্ছে প্রচুর পরিমাণের গাড়ি, প্রচুর গতি, প্রচুর স্পিড থাকবে, এটাই স্বাভাবিক। তো দীর্ঘ প্রায় 6 থেকে 7 মাস পর মোটরসাইকেল নিয়ে ঢাকায় ঢুকতেছি। তো বুঝতেই পারছেন ভিতরে কিছুটা ভয় ভয় লাগছে, কারণ ঢাকা মোটরসাইকেল চালানো প্রচুর ট্রাফ। ভয়টা তার জন্য লাগতেছে না, ভয়টা লাগতেছে মূলত সামনে ক্যামেরা লাগানো, তো ক্যামেরা লাগলে আবার ক্যামেরা পড়ে যায় কিনা, তো আবার ভিডিও করতে গিয়ে আবার রাস্তা ভুল করি কিনা। যদিও সবকিছু চিনা, তারপরে যে এখান থেকে যদি আমি বাম লাইনে যাই তাহলে পুরাটা একেবারে লোকালের মতো যেতে হবে। ডানে ঢুকলে ডাইরেক্ট রোড যেতে পারবো। রোড দুইটা একই, বাট ওইটাতে ব্রেক হবে, সিঙ্গেল হবে। তো এই যে এটাতে এই লাইনে এরকম কোনো কিছু হবে না, ডাইরেক্ট রোড। দেখেন মেইন রোডে ভ্যান গাড়ি, এজন্যই বাংলাদেশের এই অবস্থা। আমি এখন আছি শীতলক্ষা নদীর উপর, কাশপুর ব্রিজের উপর। তো দেখেন এই যে বাংলাদেশ একমাত্র
দেশ যেখানে যে এরকম ভাবে মাল বোঝাই করা যায়, তাও প্রশাসন কিছু বলে না। দেখেন, 2টা গাড়ি 2 লেন ধরে যাচ্ছে, এই যে তুলা এসে চোখে পড়তেছে, কিছুই দেখা যাচ্ছে না। দেখেন অবস্থা, অবস্থাটা দেখেন একবার তাদের। তো আজকে প্রায় 8টা বেজে গেছে, রাস্তাঘাট খুবই ফাঁকা লাগতেছে। ফাঁকা লাগলেও ওই যে ওই লেনে আবার গাড়ি, প্রচুর গাড়ি, প্রচুর ভিড় দেখা যাচ্ছে। তো দেখা যাক, হানিফ ফ্লাইওভারে জ্যাম না হলেই হয়, আর গুলিস্তান মোড়ে জ্যাম না হলেই হয়, আমি সহজে বেরিয়ে যেতে পারবো। আমি খুব বেশি ভিতরে ঢুকবো না আজকে, আমি জাস্ট বাইতুল মোকাররম মসজিদে পার্কিং করব, মসজিদের পার্কিং করব, বাস এটুকুই। তারপর আমি যেই কাজে আসছি সে অফিসটা জাস্ট, সেখান থেকে হেঁটে গেলে 1 মিনিট লাগবে, সর্বোচ্চ 2 মিনিট। বৃষ্টি হচ্ছে নাকি? তো খুবই কেয়ারফুল, চোখ কান খোলা রাখতে হবে। তো পাশ দিয়ে গাড়ি। তো চলে আসছি হানিফ ফ্লাইওভারে, বাম দিয়ে পদ্মা সেতু, অর্থাৎ মাওয়াগামী যে গাড়ি আছে সেগুলো যাবে, আর ঢাকার ভিতরে যেগুলো প্রবেশ করবে সেগুলো ঢুকে পড়বে এই রোডে। ফ্লাইওভারে উঠবো এখন। তো কেন জানি আজকে তুলনামূলক রাস্তাঘাটের ভিড়টা কমই মনে হচ্ছে, প্রচুর কম। তো দেখেন, মহিলা বাইকার ঢাকার ভিতর চালাচ্ছে। তো আমাদের এলাকায় ঢাকা না, বাড়ি থেকে একটু দূরে আসলেই ভয় পায়, কি জানি কি হয়ে যায়। আর এখানে দেখেন মহিলারা ঢাকায় বাইক চালাচ্ছে। তো এখানে কি নতুন নিয়ম করলো নাকি? আচ্ছা, বুঝতেছি না। এই, টাকা কি আগে দিতে হয় নাকি এখন? হুম। তো এই নিয়ম আগে ছিল না, এখানে আগে এই টাকা দিয়ে ঢুকতে হচ্ছে। টোল প্লাজার যে 10 টাকা, সেটা আগে দিতে হচ্ছে। যাই হোক, এতে করে একটা উপকার হয়েছে, ওই পাশে গিয়ে আর কোনো জ্যাম জট হবে না, সরাসরি আমরা নেমে পড়তে পারবো। আগে ওই পাশে গুলিস্তানে গিয়ে প্রচুর সময় নষ্ট হতো। আজকে যতটুকু আসলাম, আগের তুলনায় জ্যাম অনেকটাই কম। তো ওই যে এই দিক থেকে, পদ্মা সেতু থেকে যে গাড়িগুলো আসছে বা বরিশাল থেকে যে গাড়িগুলো আসে, সবাই এসে এদিক দিয়ে ফ্লাইওভারে উঠে। এখান থেকে যারা ফ্লাইওভার থেকে নেমে যাবে তারা বাম পাশ দিয়ে ওই যে সামনে উপর দিয়ে চলে যাবে একেবারে কমলাপুর। ফ্লাইওভারটি দিয়ে কমলাপুর চলে যাবে এদিক দিয়ে। এখন আসি আমরা যাত্রাবাড়ি। দেখেন কত অল্প সময় আমরা চলে আসছি। ঘটনা এখানে না, ঘটনা ঘটে সামনে গুলিস্তানে। তো আমরা গুলিস্তানের কাছাকাছি চলে আসছি, বাট এখানে কোনো জ্যাম দেখতেছি না, বিষয়টা খুবই ভালো লাগছে। কারণ এখান থেকে জ্যামটা শুরু হয়, কিন্তু এখনো এদিকে ফাঁকাই দেখতেছি। তার মানে মনে হচ্ছে আজকে খুব একটা জ্যামে পড়বো না, বেরিয়ে যেতে পারবো খুব সহজেই। তো আমরা ইতিমধ্যে চলে আসছি। আরো মেবি আধা কিলো আছে গুলিস্তান, আধা কিলো থাকলেও জ্যামের কোনো ছিটাফুটা দেখা যাচ্ছে না। হালকা পাতলা জ্যাম তো হবেই, গাড়ি আটকে থাকবে। এটা হচ্ছে গুলিস্তানের মোড়ে নামতে গিয়ে যে জ্যাম, সেটা হয়তো বা হতে পারে। প্যারা নাই, তেমন কিছু না। যতটা মানুষ ভাবে যে ঢাকায় গাড়ি চালানো, তেমন কিছু না, জাস্ট একটু ডানি বামে খেয়াল রাখলেই হলো। এই হঠাৎ করে হর্ন না দিয়ে গাড়ি সামনে চলে আসে, হঠাৎ করে এদিকে ওইদিকে, এগুলো আর কি। তো এই যে বাসগুলো এক সাইডে সাইড হয়ে গেল, আর মাইক্রো গুলো আরেক সাইডে সাইড হয়ে গেল, আর তাদের মাঝখান দিয়ে আমরা মোটরসাইকেল চলে যাচ্ছি আর কি। এটাই সুবিধা মোটরসাইকেলে ঢাকা আসা। দেখেন আজকে কিন্তু কোনো জ্যাম পাই নাই, আমরা কিন্তু চলে আসছি গুলিস্তানে, একেবারে জ্যাম নাই বললেই চলে। আমরা চলে আসছি গুলিস্তান। ওই যে ওইটা সোজা চলে যাবে আপনার ঢাকা মেডিকেল কলেজে। আমরা এখানে নেমে যাব এখন। এই একটা অবস্থা দেখেন,
যাই হোক, এই লাইন ধরে চলে যাব। একেবারে একেবারে কোন রকম গাড়িটা নিল আর কি। টোল প্লাজা, আবারও টোল প্লাজা। এই তো খালি পেয়ে গেলাম, এখন জাস্ট চলে যাব স্মুথলি। তো চলে আসি গুলিস্তানে। কিছুদিন আগে যে ভিউটা দেখাইছিলাম যে পাতাল মার্কেট গুলিস্তানের, আমি ঠিক এখন পাতাল মার্কেটের উপরে আছি। পাতাল মার্কেটের উপর দিয়ে কিন্তু এখন যাচ্ছি। তো আমার ঠিক নিচেই পাতাল মার্কেট, তো সামনে বাইতুল মোকাররম মসজিদ। এখন আমি আছি গুলিস্তান মোড়ে, ফ্লাইওভার থেকে নেমে এটুকু চলে আসছি। তো ভাই রে ভাই, কি একটা অবস্থা, হাত পা ব্যথা করতেছে ক্লাচ চাপতে চাপতে। তবে তুলনামূলক প্রচুর পরিমাণে জ্যাম কম ছিল আজকে, জ্যাম নাই বললেই চলে। এই যে এখানেও জ্যাম নাই, এই জায়গাতে দাঁড়ায় থাকতে হয় জ্যামের জন্য, প্রচুর পরিমাণে জ্যাম হতো। তো আজকে এখানেও জ্যাম নাই, বুঝতেছি না কিছু, আজকে জ্যাম হলো না কেন। সেই নারায়ণগঞ্জ নরসিংদীতে জ্যাম, কিন্তু ঢাকার ভিতর একবারে ফাঁকা খালি, বুঝতেছি না কিছু। এখন গাড়ি পার্কিং করব আপনার বাইতুল মোকাররম মসজিদে। সো চলে আসছি, আর একটু লাগবে আপনার। সরাসরি তো যাওয়া যাবে না, ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে। ঘুরে এসে আমাকে পার্কিং স্পটে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন চলে আসছি, এখন পার্কিং করব বাইতুল মোকাররম মসজিদের পার্কিং স্লটে। তো ঢুকে যাই। তো পার্কিং স্পটে ঢুকে যাচ্ছি। মামা কোন দিকে রাখবো? তো পার্কিং এ চলে আসছি, হেলমেট থাকবে গাড়িতেই। তো দেখতে পাচ্ছেন চলে আসছি ঢাকা। খুব একটা বেশি সময় লাগে নাই, জায়গায় জায়গায় থেমে থেমে ভিডিও করলাম। তাও 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে গেছে। যদি ক্যামেরা না থাকতো, ভিডিও করার ধান্দা না থাকতো, তাহলে হয়তো 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিটে চলে আসতে পারতাম। যাই হোক, খুব একটা বেশি সময় লাগে নাই, আর আজকে জ্যামও পাই নাই, যার জন্য আসাটা খুব সহজ হয়েছে। তো এই যে এখানে গাড়ি পার্কিং করলাম বাইতুল মোকাররম মসজিদের পার্কিং এ। তো জাস্ট আমার ওই যে ওই পাশেই অফিস, সেখানে যাব, দেখি কি করা যায়, দিনে দিনে ব্যাক করা যায় কিনা। জাস্ট এটুকুই। দেখেন যে একজন গ্রামের ছেলে কিভাবে বাইক রাইড করে প্রথম শহরে আসে। তো এরকমই আর কি। তেমন যতটা বোঝা যায় ততটা কঠিন নয় আসলে, সহজই, বাট সাহস থাকতে হবে এবং বাইক চালাতে একটু এক্সপার্ট থাকতে হবে। আশেপাশে চোখ কান খেয়াল রাখতে হবে, তাহলেই হয়ে যায় আর কি। এত কঠিন কিছু না যতটা কঠিন মনে হয়। এখন রাত বাজে 11টা, দেখতে পাচ্ছেন হানি ফ্লাইওভারের ভিড়। বৃহস্পতিবার রাত এখন 11টা, তাও দেখতে পাচ্ছেন কি পরিমাণের ভিড় হানি ফ্লাইওভারের উপরে। তো আসছিলাম ঢাকা সকালে, এখন ঢাকা থেকে বের হতে হতে আমার 11টা বেজে গেছে। বাড়িতে যেতে যেতে প্রায় 12:30 একটা বাজবে। তো যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে 1.5 ঘন্টা লাগবে, আর যদি জ্যাম থাকে তাহলে তো জ্যামের উপর ডিপেন্ড করবে কতক্ষণ লাগবে। তো ওভারঅল 2 ঘন্টায় যাওয়া যাবে। ওই যে এদিক দিয়ে পদ্মা সেতুতে উঠে গাড়ি, এই রাত্রে দেখেন গাড়ি ঘোড়া কি পরিমাণের ভিড়। তো আমি এখান থেকে একটু শর্টকাট রাস্তা ব্যবহার করার চেষ্টা করব, কারণ হচ্ছে যে আমি সোজা যাব না, আমি চলে যাব হাতের বামে। অনেকটা পথ আমার বেঁচে যাবে, বাইপাস। তো এই দিক দিয়ে কোনো গাড়ি যায় না, আমাদের মনহরদি নরসিংদীর গাড়ি কোনোটাই যায় না। জাস্ট আপনারা দেখে রাখেন, এই যে হানি ফ্লাইওভারের উপর থেকে এটা মেবি আপনাদের সাজাবাস বা যাত্রাবাড়ি। তো এখান থেকে হাতের বামে ঢুকে পড়লাম। তো সামনে ইবনে হাসপাতাল, যাত্রাবাড়ি থানা। তো এই যে এই দিক দিয়ে যখন নামবো, রাস্তাটা একেবারে ফাঁকা, যেহেতু বেশি রাত, তো সেজন্য আবার রাস্তাটা রিস্ক, এদিক দিয়ে কোনো গাড়ি ঘোড়া আসে না।
নির্জন। তো এই রাস্তাটি দিয়ে আমি একেবারে চলে যাব এখন নারায়ণগঞ্জ। তো সেখান থেকে আবার প্রচুর গাড়ি পাবো, ঢাকা সিলেট রোডের যে গাড়ি, সেই গাড়িগুলো সেখান থেকে আবার পেয়ে যাবো। কিন্তু এখান থেকে প্রায় 10 কিলো, এই 10 কিলো আমি কোনো গাড়ি পাবো না। তো এই 10 কিলো একা একাই যেতে হবে, অথবা এখানকার যদি স্থানীয় কোনো গাড়ি, এই অঞ্চলের গাড়ি যদি চলাফেরা করে তাহলে সেগুলো পাবো। তবে রাস্তাটা বেশ ভালো, যেতে খুব একটা বেশি সময় লাগবে না। তো এই আর কি, চলে যাব। তো এই যে এখানে টোল প্লাজা, টোল দিতে হবে হানি ফ্লাইওভারের। বিকাশ দিয়ে কিউআর কিউট, আচ্ছা যাই হোক, বিকাশ দিয়েও দেওয়া যায়। আমি বিকাশ দিয়ে দিব কেন, মানি ব্যাগ থেকে তাজা টাকা বের করে দিব। হ্যাঁ, মানি ব্যাগ থেকে তাজা টাকা বের করে দিব। এই যে এই যে এই যে তো টোল দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন একেবারে খালি রোড, 100 টান হবে এটুকু। তারপরে আবার ঢাকা সিলেট হাইওয়ে ভাঙা, জ্যাম, সিঙ্গেল লেন এগুলো তো আছেই। তো এই রোডটা হচ্ছে 6 লেনের, যেই রোডটা আমাদের ঢাকা সিলেট কাজ চলছে এই রোডের সাথে হয়তো সংযুক্ত হয়ে যাবে পরবর্তীতে হয়তো এই রোডটি চলাচল করবে আমাদের অঞ্চলের গাড়ি, ঢাকা সিলেট হাইওয়ে 6 লেন হওয়ার পর। তো এখন পর্যন্ত এই রাস্তা দিয়ে আমরা যাব না। দেখেন ঢাকার সড়ক কত ফাঁকা, এই জন্য এই রাস্তাটা আসতে ভালো লাগে। এটা ঢাকার রাস্তা অস্থির ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নাই, জাস্ট টেনে টেনে চলে যাবো এখন।